আসসালামু আলাইকুম। আমার নাম তানভীর। আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। তো আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আমরা ফ্রিল্যান্সিং শুরু করতে পারি বা আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তাহলে আপনি কিভাবে শুরু করতে পারেন সেই বিষয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করব। তো ১ম এ হচ্ছে আমাদেরকে এটা বুঝতে হবে যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে স্বাধীন পেশা। আপনি এখানে মুক্তভাবে স্বাধীনভাবে যেকোনো প্রজেক্ট ওয়াইজ যেকোনো ব্যক্তি পৃথিবীর যেকোনো দেশের যেকোনো ব্যক্তির সাথে আপনি চাইলে কাজ করতে পারেন। তো এটাকে আমরা ফ্রিল্যান্সিং হিসেবে জানি। তো সর্বপ্রথম স্টেপ হচ্ছে আমাদের একটা স্কিল ডেভেলপ করতে হবে। এই স্কিলটা হচ্ছে আমরা কোন কাজটা করতে চাই। আমরা যদি ফ্রিল্যান্সিং করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কোনো একটা কাজ কারোর জন্য করে দিতে হবে। সেই কাজটা করে দেওয়ার কারণে সেই লোকটা আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিবে। এর বাইরে কোনো কিছু ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে না। অর্থাৎ আপনি যদি বিভিন্ন রকম সাইটে কাজ করে থাকেন, বিভিন্ন রকম অ্যাড সাইট আছে বা যেখানে অ্যাড দেখলে টাকা পাওয়া যায়, বিভিন্ন গেম খেললে টাকা পাওয়া যায়, এগুলো মূলত মূলধারার ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে না। তো অবশ্যই আপনাকে একটা সময় এবং একটা কাজ কারোর জন্য করে দিতে হবে। সেই কাজটা করে দেওয়ার কারণে সেই ব্যক্তি আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিবে। এটাকে আমরা ফ্রিল্যান্সিং বলে জানি। তো ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি, এমন অনেক ক্যাটাগরি আছে। এর ভিতরে থেকে আপনি যে কোনো একটা টপিককে চুজ করবেন যে হ্যাঁ, আমি এই টপিকটা নিয়ে কাজ করতে চাই। এখন কিভাবে চুজ করবেন? প্রথমত হচ্ছে আমরা সাধারণত যেটা করি যে আমরা দেখি যে অমুক ভাই এটা নিয়ে কাজ করতেছে, তাহলে হয়তো উনি এটা নিয়ে অনেক ভালো করতেছে, আমিও এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, আপনি যদি চান এইভাবে কাজ করতে কোনো সমস্যা নেই। আপনি কিছুদিন দেখলেন যে আমি এক ভাইকে চিনি, সে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট করে এবং সে ফ্রিল্যান্সিং করে অনেক ভালো করতেছে। তো আমিও শুরু করব। আমি কি করলাম? আমি ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করলাম। তো কিছুদিন দেখার পরে দেখা যাচ্ছে কি যে আমি ওয়েব ডেভেলপমেন্ট ভালো বুঝতেছি না। হয়তোবা যে ভাই শুরু করছে তার ব্যাকগ্রাউন্ড ছিল এই বিষয়ক, সে এই বিষয়ে পড়াশোনা করছে, ফলে সে সহজে এই বিষয়টা বুঝতে পারছে এবং এইটা দিয়ে কাজ করে সে অনেক ভালো পর্যায়ে গেছে। বাট আপনার ব্যাকগ্রাউন্ড সেরকম ছিল না। তো আপনি কি করলেন? আপনি কিন্তু তাকে দেখা দেখি শুরু করছেন। তখন কি হচ্ছে যে আপনি অতটা ভালো রেজাল্ট কিন্তু পাচ্ছেন না, কারণ সে ওইটা জানে, আপনি ওই বিষয়টা ভালো জানেন না। এখন এইটার পরে যদি এরকম হয় যে আপনি এটা ধরে বসে থাকেন যে না ঠিক আছে, আমি এটা নিয়েই আগায় যাব, তাহলে হইতে পারে আপনি এখান থেকে আগায় গেলেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখে গেলেন, কিন্তু আসলে আপনি একজন ভালো ডেভেলপার হইতে পারলেন না। যার ফলস্বরূপ কিন্তু আপনি একজন ভালো ফ্রিল্যান্সার হইতে পারলেন না। এবং তখন দেখা যাবে কি সেই যাকে দেখে আপনি ফলো করে শুরু করছিলেন সে ভালো পর্যায়ে গেছে, বাট আপনি ভালো পর্যায়ে যাইতে পারলেন না। তো এইখানে যারা একদমই বিগিনার তারা যে ভুলটা করে, আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করতে চাবেন তখন আমার সাজেশন হচ্ছে আপনি সবগুলো ক্যাটাগরি এক্সপ্লোর করেন। কিভাবে এক্সপ্লোর করবেন? যে আপনি প্রথমে গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করেন বা ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করেন। এখন আপনি কিছুদিন গ্রাফিক ডিজাইন করেন, কিছুদিন ডিজিটাল মার্কেটিং শেখার চেষ্টা করেন, কিছুদিন কিছুদিন ওয়েব ডেভেলপমেন্ট শেখার চেষ্টা করেন। করার পরে আপনি দেখেন যে কোন জিনিসটা আপনি সব থেকে ভালো বুঝতেছেন। দেখেন এখানে এমন কোনো ক্যাটাগরি নাই যে এখানে খুব ভালো করা সম্ভব না। অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরিতেই এমন কেউ না কেউ আছে যারা কিন্তু সেই ক্যাটাগরি নিয়েই কাজ করে অনেক ভালো করতেছে, এবং কোনো ক্যাটাগরি কোনোটার থেকে ছোট না। আমরা সাধারণত একটা প্রশ্ন পাই যে ভাই কোন কাজটা শিখলে সব থেকে দ্রুত ইনকাম করা যাবে বা বেশি ভালো করা যাবে। আসলে এমন কোনো ক্যাটাগরি নাই, প্রত্যেকটা ক্যাটাগরি ভালো, প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে অনেক ভালো ইনকাম করা যায়, অনেক ভালো কাজ করা যায়, যদি কিনা সেই ক্যাটাগরিটা আপনি সুন্দর মতো বুঝতে পারেন। তো এইখানে হচ্ছে আমাদের সব থেকে বড় ভুলটা হয়, আমরা যখন শুরু করি তখন আপনারা যেটা দিয়ে শুরু করছেন আপনি হয়তো সেইটা নিয়েই আগায় যান, বাট সেইটাতে যে আপনি সব থেকে ভালো হইতে পারবেন কিনা এর কোনো গ্যারান্টি বা এটা কিন্তু আপনার জানা থাকে না। তো সর্বপ্রথম আপনি শুরু করেন যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে, আপনি 2 মাস এটার পেছনে সময় দেন, দিয়ে দেখেন হ্যাঁ আপনি ধরেন গ্রাফিক ডিজাইন নিয়ে শুরু করলেন। তো গ্রাফিক ডিজাইন নিয়ে শুরু করার পর আপনি দেখেন যে আমি কি আসলে গ্রাফিক ডিজাইন বুঝতেছি, গ্রাফিক ডিজাইনের জন্য যে ক্রিয়েটিভিটির দরকার সেটা কি আমার মধ্যে আছে, আমি কি একটা নতুন আইডিয়া জেনারেট করতে পারতেছি কিনা, বা আমি একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পড়ে, যেমন রিকোয়ারমেন্ট আপনি কোথায় পাবেন, আপনি একজন বিগিনার, তো সেই ক্ষেত্রে আপনি freelancer.com-এ চলে যাবেন। freelancer.com-এ যেয়ে আপনি ওখানে একটা কন্টেস্ট দেখেন, কন্টেস্টের যে ডেসক্রিপশন ওইটাই হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। আপনাকে সে ওইটা ফাইবারে দিতে পারে, আপওয়ার্কও দিতে পারে, অথবা আপনি ফ্রিতেই freelancer.com থেকে এটা দেখতে পারবেন। তো আপনি দেখেন যে এই জিনিসটা আসলে আমি বুঝি কিনা, আমি কি এটা বুঝে এই অনুযায়ী একটা ডিজাইন কি করতে পারবো। যদি দেখেন যে হ্যাঁ আমি এটা করতে পারবো তাহলে আপনি সামনে আগায় যান। যদি মনে করেন যে না এটা আমার জন্য অতটা ভালো হচ্ছে না, তাহলে এবার আপনি চলে যান ডিজিটাল মার্কেটিং এর দিকে। আপনি কিছুদিন মার্কেটিং শেখার চেষ্টা করেন। তো কিছুদিন শেখার পরে আপনি দেখবেন যে এই জিনিসটাকে আসলে আপনি বুঝতেছেন কিনা, আপনি কি আসলে এটা নিয়ে সামনে আগাইতে পারবেন কিনা। এরপরে দেখা যাচ্ছে কি আপনি কিছুদিন ভিডিও এডিটিং শেখার চেষ্টা করেন। যেমন কিছু কিছু ক্যাটাগরি আছে, যেমন ধরেন ওয়েব ডেভেলপমেন্ট, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শেখার চেষ্টা করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে, আপনার এই বিষয়ে একটু জানা থাকা লাগবে, আপনার যদি এই বিষয়ে পড়াশোনা থাকে তাহলে সব থেকে ভালো হয়। কিন্তু গ্রাফিক ডিজাইন শেখার জন্য, ডিজিটাল মার্কেটিং শেখার জন্য বা একজন ভিডিও এডিটর হওয়ার জন্য আপনার খুব একটা কোনো ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই, আপনি একদম বিগিনার হইলেও শিখতে পারবেন। আমরা যদি বলি কন্টেন্ট রাইটিং, তো কন্টেন্ট রাইটিং যদি করতে চান তাহলে অবশ্যই আপনার এখানে ব্যাকগ্রাউন্ড নলেজ থাকা লাগবে। আপনার রাইটিং
ফ্লুয়েন্সি খুব ভালো থাকা লাগবে। বাট একজন গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটার বা ভিডিও এডিটর হওয়ার জন্য আপনার এরকম ব্যাকগ্রাউন্ড থাকার প্রয়োজন নাই। তো এইগুলো হচ্ছে কমন কিছু টপিক, যা নিয়ে আপনি চাইলে একদম বিগিনার হলেও কিন্তু কাজ শিখতে পারবেন। এবার আপনি এই 3-4টা টপিকের মধ্যে 2 মাস করে সময় দেন, দিয়ে দেখেন যে কোন টপিকটা আপনার জন্য সব থেকে সুইটেবল হচ্ছে, কোন টপিকটা আপনি খুব সুন্দর বুঝতে পারতেছেন এবং কোন টপিকের উপরে আপনি নতুন নতুন আইডিয়া জেনারেট করতে পারতেছেন। এরকম যদি কোনো কিছু আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে সেইটা হচ্ছে আপনার জন্য সব থেকে সুইটেবল একটা টপিক। আপনি যদি সেই টপিকের উপরে আপনার দক্ষতা ডেভেলপ করতে পারেন, স্কিল ডেভেলপ করতে পারেন, তাহলে কিন্তু আপনি একজন ভালো ফ্রিল্যান্সার হতে পারবেন। তো মনে করেন যে আপনি কোনো একটা কিছু নিয়ে কাজ শিখলেন, আমি একজন গ্রাফিক ডিজাইনার, ধরে নিলে আপনি গ্রাফিক ডিজাইন শিখলেন। তো শেখার পরে আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের পোর্টফোলিও তৈরি করতে হয়। একজন গ্রাফিক ডিজাইনার যা কিছু করে, সে তার পোর্টফোলিও একটা ওয়েবসাইট, যেমন বিহ্যান্স আছে, ড্রিবল আছে, আরও বিভিন্ন রকম পোর্টফোলিও ওয়েবসাইট আছে। আমরা ধরে নিলাম বিহ্যান্স হচ্ছে আপনি চুজ করলেন পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবে। তো আপনি যা কিছু করবেন, সেটা ভালো হোক খারাপ হোক, আপনি অবশ্যই খারাপটা না, আপনার সব থেকে ভালো ভালো কাজগুলোকে আপনি আপনার পোর্টফোলিওতে শেয়ার করা শুরু করবেন। তো বিহ্যান্স হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি যেমন একজন ডিজাইনার আপনার প্রোফাইল তৈরি করছেন, সেরকম সারা পৃথিবীর থেকে হাজারো লক্ষ লক্ষ ডিজাইনার তাদের প্রোফাইল সেখানে তৈরি করছে, তারা সেখানে তাদের ডিজাইনগুলোকে সবসময় শেয়ার করে। ফলে অন্য ডিজাইনাররা যেমন দেখতে পায়, তেমনি কিন্তু পটেনশিয়াল যে ক্লায়েন্টগুলো থাকে, যারা বিভিন্ন ডিজাইন প্রজেক্টের জন্য লোক খোঁজে, তারাও কিন্তু বিহ্যান্সে ঘোরাঘুরি করে, কারণ তারা জানে যে পৃথিবীর সব থেকে ভালো ভালো ডিজাইনাররা কিন্তু বিহ্যান্সেই থাকবে। তো এবার আপনি শুরু করেন আপনার পোর্টফোলিও বিল্ড আপ করা। যখন আপনি আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতেছেন, এখানে আপনি চেষ্টা করবেন, আমি এখানে একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আচ্ছা, গ্রাফিক ডিজাইন যখন আপনি শিখলেন, গ্রাফিক ডিজাইন কিন্তু অনেক বড় একটা ক্যাটাগরি। এখন গ্রাফিক ডিজাইনের মধ্যে হাজারো সাব ক্যাটাগরি আছে, আপনি চাইলে কিন্তু সব কিছু নিয়ে স্কিল ডেভেলপ করতে পারেন। বাট এখনকার সময়ে দেখা যাচ্ছে কি, এত এত কম্পিটিশান যে আপনি যদি সব কিছু নিয়ে স্কিল ডেভেলপ করতে যান, তাহলে আপনি কোনো কিছুতেই মূলত খুব বেশি ভালো হইতে পারবেন না, আপনাকে অ্যাভারেজ থেকে যাইতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি নর্মালি দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সাব টপিককে সিলেক্ট করবেন। যেমন আমি গ্রাফিক ডিজাইনার, কিন্তু আমি শুধুমাত্র টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করি। আপনি চাইলে লোগো ডিজাইন করতে পারেন, আপনি চাইলে টি শার্ট ডিজাইন করতে পারেন, আপনি চাইলে ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে প্যাকেজিং নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে প্রিন্টের বিভিন্ন আইটেম, ফ্লায়ার, ব্রোশিয়ার নিয়ে কাজ করতে পারেন। তো যে কোনো একটা সাব টপিক আপনি চুজ করেন যে হ্যাঁ, আমি এই টপিক নিয়ে কাজ করতে চাই। এবার সেই টপিকের উপর আপনি আপনার পোর্টফোলিও তৈরি করা শুরু করেন। তো ধরে নিলাম আপনি একজন নতুন ডিজাইনার, আপনি কি করছেন, আপনি টি শার্ট ডিজাইন দিয়ে শুরু করলেন। সাপোজ আপনি আমাকে ফলো করেন, আপনি টি শার্ট ডিজাইন দিয়ে আপনার পোর্টফোলিও শুরু করলেন। তাহলে আমার সাজেশন থাকবে এটা, যে আপনি যখন পোর্টফোলিও তৈরি করতেছেন, তখন অবশ্যই আপনার পোর্টফোলিওতে শুধুমাত্র টি শার্ট ডিজাইনগুলোই আপলোড করবেন। আপনি হয়তো অনেক রকমের কাজ পারেন, আপনি লোগো ডিজাইন পারেন, আপনি প্যাকেজিং ডিজাইন পারেন, আপনি ফ্লায়ার, ব্রোশিয়ার পারেন এবং টি শার্ট ডিজাইন করেন। বাট আপনি যদি চান, সেক্ষেত্রে আপনি কিন্তু আলাদা আলাদা পোর্টফোলিও তৈরি করতে পারেন, যে আমি শুধু লোগো ডিজাইনের জন্য একটা আলাদা পোর্টফোলিও ইউজ করব, টি শার্টের জন্য আলাদা একটা পোর্টফোলিও ইউজ করব। তাহলে কি হবে, ভবিষ্যতে আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, সেখানে আপনি সাপোজ আপনি আপওয়ার্কে একটা জবে অ্যাপ্লাই করতেছেন, এই জবটা হচ্ছে একটা টি শার্ট ডিজাইনের জব, বা এই জবটা হচ্ছে একটা প্যাকেজিং ডিজাইনের জব। এখন আপনার একটা পোর্টফোলিও আছে যেখানে 50টা টি শার্ট ডিজাইন আছে, 50টা প্যাকেজিং ডিজাইন আছে, 50টা লোগো ডিজাইন আছে, এরকম ভাবে আপনি একটা বড় সড়ো পোর্টফোলিও আপনার আছে। অন্যদিকে আপনার কম্পিটিশনে আরেকজন সেলার সেই একই জবে অ্যাপ্লাই করতেছে, তার একটা পোর্টফোলিওতে শুধুমাত্র 100টা টি শার্ট ডিজাইন আছে। তো যেহেতু জবটা টি শার্ট ডিজাইনের, তার মানে ওই ডিজাইনার, ওই ক্লায়েন্টের কিন্তু একজন টি শার্ট ডিজাইনার প্রয়োজন, তার কিন্তু ওভারঅল সব বিষয়ে জ্ঞান থাকা একজন মানুষের প্রয়োজন না, তার শুধুমাত্র একটা নির্দিষ্ট কাজের জন্য একজন নির্দিষ্ট মানুষের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই 200-300 ডিজাইন থাকা যে পোর্টফোলিওটা, যেখানে বিভিন্ন রকমের ডিজাইন আছে, সেটার থেকেও একজন ডিজাইনার যার শুধুমাত্র একটা কাজের উপরে স্পেসিফিক একটা দক্ষতা আছে এবং তার প্রোফাইলে বা তার পোর্টফোলিওতে সবকিছু ওই কাজেরই এক্সাম্পল, তখন কিন্তু সেই লোকটা কাজ পাওয়ার সম্ভাবনা আপনার থেকে বেশি, কারণ সে ওই একটা বিষয়ে এক্সপার্ট, যেই কাজটা আপনার ক্লায়েন্ট এই মুহূর্তে খুঁজতেছে। যদি আপনার ক্লায়েন্টের কখনো লোগো ডিজাইন প্রয়োজন হয়, সে আবার নতুন একটা জব পোস্ট করবে, সেখানে সে লোগো ডিজাইনার চাইবে, সেখানে যারা লোগো ডিজাইনার আছে তারা অ্যাপ্লাই করবে। ফলে আপনি যদি মিক্স করে ফেলেন আপনার একটা পোর্টফোলিওতে বিভিন্ন রকমের ডিজাইন আপলোড করেন, এটা একটা ভুল, এবং এর ফলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যাবে। তো ধরে নিলাম যে আপনার একটা সুন্দর পোর্টফোলিও তৈরি হয়ে গেল, যে পোর্টফোলিওতে মোটামুটি আপনি অনেক ধরনের কাজ আপলোড করে রাখছেন। আপনি এখানে আপনার সবগুলো টি শার্ট ডিজাইন, বাট বিভিন্ন ক্যাটাগরি টি শার্ট দিয়ে আপনি সুন্দর একটা পোর্টফোলিও তৈরি করলেন। তো এর পরের স্টেপ হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম চুজ করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ।
এইখানে যদি আপনি ভুল করেন যে হ্যাঁ আমি, যেমন মনে করেন যে আপনি সর্বপ্রথম ফাইবার দিয়ে শুরু করলেন, আপনি একজন বিগিনার ডিজাইনার, আপনি আসলে ডিজাইন মোটামুটি শিখে গেছেন কিন্তু আপনি ক্লায়েন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা আপনার তেমন নাই, বা আপনি জানেন না কিভাবে কাজ করতে হয়, কিভাবে ক্লায়েন্টরা তাদের রিকোয়ারমেন্ট সেন্ড করে। তো সেই ক্ষেত্রে কি হবে, আপনি যদি ফাইবারে কাজ করতে চান, ফাইবার হচ্ছে একটা সেন্সিটিভ মার্কেট প্লেস। এখানে যদি আপনি প্রথমেই একটা দুইটা খারাপ অর্ডার করে ফেলেন বা একটা দুইটা অর্ডারে আপনার সাথে খারাপ কিছু হয়ে যায়, আপনি ব্যাড রেটিং পেয়ে যান, 1 স্টার 2 স্টার পেয়ে যান, তাহলে দেখা যায় যে ওই প্রোফাইলটা ধরেই কিন্তু ডাউন হয়ে যায়, আপনার ওই প্রোফাইলটা নিয়ে উপরে ওঠার সম্ভাবনা অনেকটা কমে যায়। তো সেই ক্ষেত্রে যেটা আমি সাজেশন দিব সেটা হচ্ছে আপনারা শুরু করবেন হচ্ছে freelancer.com দিয়ে। ফ্রিল্যান্সার হচ্ছে একটা ফ্রিতে কন্টেস্ট করার ওয়েবসাইট। তো freelancer.com-এ যখন আপনি অ্যাকাউন্ট করবেন, এখান থেকে আপনার কোনো জবে বিড করার দরকার নেই, আপনি শুধুমাত্র যেই কন্টেস্টগুলো ফ্রি আছে এবং আপনার ওই নির্দিষ্ট টপিক গ্রুপ, আমি বলতেছি না যে আপনি টি শার্ট ডিজাইন শেখেন, আপনি যে কোনো কিছু নিয়ে কাজ শিখতে পারেন। তো আপনি যেটা নিয়ে কাজ শিখছেন শুধুমাত্র সেই ক্যাটাগরির যে কন্টেস্টগুলো এখানে পোস্ট হচ্ছে, আপনি এই কন্টেস্টগুলোতে ফ্রিতে অংশগ্রহণ করেন। আপনি ক্লায়েন্টের একটা ডেসক্রিপশন দেওয়া থাকে, সেই ডেসক্রিপশন অনুযায়ী একটা ডিজাইন করে আপনি সেখানে সাবমিট করতে থাকেন। তো দেখা যাচ্ছে যে প্রথম 10টা কন্টেস্টে আপনি সাবমিট করলেন কিন্তু আপনি কোনো রেটিং পাইলেন না, উইন হওয়া তো অনেক পরের বিষয়, হয়তো আপনি কোনো রেটিং পাইলেন না। পরবর্তী 10টা যখন সাবমিট করবেন তখন দেখা যাচ্ছে আপনি 1 স্টার 2 স্টার 3 স্টার এরকম রেটিং পাচ্ছেন। তো দেখা যাচ্ছে কি আস্তে আস্তে যখন আপনি freelancer.com-এ অন্তত 50টা থেকে 100টা কন্টেস্টে আপনি অংশগ্রহণ করে ফেলবেন, তখন কিন্তু আপনি উইন হন বা না হন আপনার মোটামুটি ডিজাইনে একটা রেটিং চলে আসবে। ক্লায়েন্ট আপনি সাবমিট করলে 2 স্টার 3 স্টার বা 5 স্টার কিন্তু আপনাকে দিবে, কারণ ততদিনে আপনার ওই স্কিলটা ডেভেলপ হয়ে যাবে যে কিভাবে একটা ডেসক্রিপশন পড়ে একটা ডিজাইন করতে হয়। নর্মালি আমি একটা ডিজাইন দেখতেছি, এটা দেখে একটা ঘুরাই ফিরাই এরকম একটা কিছু করে দেওয়া এক জিনিস, আর একজন মানুষের মাথার মধ্যে একটা আইডিয়া আছে, ওই আইডিয়াটাকে ডিজাইনে কনভার্ট করা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা জিনিস। তো যখন আপনি freelancer.com-এ কন্টেস্ট করবেন, ধরেন আপনি যদি কোনোভাবে 100টা কন্টেস্টে অংশগ্রহণ করতে পারেন, এটা জাস্ট ধৈর্যের ব্যাপার আর কিছু না। 100টা কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য আপনার 1 টাকাও খরচ হবে না, বাট আপনাকে ধৈর্য ধরে এখানে কাজ করে যেতে হবে। তো 100টা কন্টেস্টে অংশগ্রহণ করলে অবশ্যই আপনি এর মধ্যে থেকে দুই একটা উইনও হবেন, এবং কারণ এই উইন হওয়াটা কেমন, বিষয়টা এমন না যে সবসময় সব থেকে বেস্ট ডিজাইনটা উইন হবে, না। এখানে দেখা যাচ্ছে ক্লায়েন্টের যে ডিজাইনটা পছন্দ হবে, হইতে পারে যেটা সব থেকে খারাপ ডিজাইন, বাট ক্লায়েন্টের পছন্দ হয়েছে মানে সেটা সে নিছে, তো সে টাকা দিচ্ছে, সে নিতেই পারে। এই ক্ষেত্রে দেখা যায় যে দেখবেন যে অনেক বাজে বাজে ডিজাইনও অনেক সময় উইন হয়ে যায়, যেখানে অনেক ভালো ভালো ডিজাইন থাকে যেগুলো আসলে উইন হয় না। তো এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর, সে কি চাচ্ছে। এখন যখন আপনি 100টা কন্টেস্টে অংশগ্রহণ করতেছেন, এখানে দুইটা জিনিস হচ্ছে, এক হচ্ছে আপনি আপনার কাজটাকে কন্টিনিউ করে যাচ্ছেন, আপনি ডিজাইনের সাথে নিজেকে জড়িত রাখতেছেন, ফলে অবশ্যই আপনার স্কিল ডেভেলপ হচ্ছে। আপনি 1 নাম্বার কন্টেস্টে যে ডিজাইনটা করছেন আর 100 নাম্বার কন্টেস্টে যে ডিজাইনটা করছেন, আপনি মিলাই দেখবেন দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকবে, কারণ আপনার স্কিল ডেভেলপ হচ্ছে, আপনার কাজের কোয়ালিটি বাড়তেছে। 2 নাম্বার হচ্ছে যখন আপনি 100টা কন্টেস্টে অংশগ্রহণ করছেন, তার মানে আপনি 100টা ক্লায়েন্টের ডেসক্রিপশন দেখে ডিজাইন করার অভিজ্ঞতা অর্জন করছেন। তো এই যে ডেসক্রিপশন আপনি দেখতেছেন, এইটাই কিন্তু ফাইবারে জব পোস্ট হয়, বা ফাইবারে যখন একটা অর্ডার আসে তখন এই ডেসক্রিপশনটাই আপনাকে অর্ডার দিবে। এক্স্যাক্টলি সেম না, মানে সিমিলার একটা ডেসক্রিপশন আপনাকে ক্লায়েন্ট দিবে এবং সেটা থেকে আপনাকে ডিজাইনটা করতে হবে। তাহলে আপনি যদি freelancer.com-এ ফ্রিতে কন্টেস্ট করতে থাকেন, 100টা কন্টেস্ট করেন, তাহলে কিন্তু আপনি ফাইবার এবং আপওয়ার্কে কাজ করার জন্য উপযুক্ত হয়ে গেছেন। এরপর যদি এর মধ্যে থেকে আপনি কোনো উইন হন, সেটা তো আরোই প্রফিটেবল, কারণ যদি আপনি উইন হয়ে যান, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে পেমেন্ট মেথড। তো আমাদের দেশে পেপাল নাই, পেপাল নাই বলতে লিগালি নাই, অনেকে আছে যারা ইলিগাল ভাবে ইউজ করে বা এলএলসি করে ইউজ করে, আমরা ওইদিকে যাচ্ছি না। আমাদের দেশে পেপাল নাই, ফলে পেওনিয়ার হচ্ছে আমাদের জন্য সব থেকে বেস্ট পেমেন্ট মেথড। তো আপনাকে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট করতে হবে। পেওনিয়ার অ্যাকাউন্টটা করার জন্য অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে বা স্মার্ট কার্ড থাকতে হবে। আপনার যদি না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলিতে যারা আছে, আপনার বাবা, আপনার মা বা ট্রাস্টেড কোনো ভাই বোন যদি থাকে, তাদের আইডি কার্ড বা ইনফরমেশন দিয়ে আপনি পেওনিয়ারটা খুলতে পারবেন, এবং এই পেওনিয়ারটা আপনার freelancer.com অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে পারবেন। তো কানেক্ট করলে কি হবে, আপনি ফ্রিল্যান্সার থেকে যে অ্যামাউন্টটা উইন হয়েছেন, সাপোজ আপনি $50 বা $100 উইন হয়েছেন, ওইটাকে আপনি ডাইরেক্ট আপনার পেওনিয়ার কার্ডে নিতে পারবেন। কারণ আপওয়ার্কে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে কানেক্ট কিনতে হবে। ফ্রিল্যান্সার ছিল ফ্রি, আপওয়ার্কে আপনাকে কানেক্ট কিনতে হবে। এই কানেক্ট কিনতে হয় মূলত জবে অ্যাপ্লাই করার জন্য। এখানে একটা জব পোস্ট হয়, আমরা freelancer.com-এ যে ডেসক্রিপশনটা দেখছি, দেখে আমরা কন্টেস্টে অংশ নিছি, এই সেম একটা ডেসক্রিপশন আপওয়ার্কের জব পোস্ট হয়, ওইখানে আমাকে অ্যাপ্লাই করতে হয় এই জবটা পাওয়ার জন্য। তো এখন কি করতে হবে,
এই প্রত্যেকটা জবে অ্যাপ্লাই করার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কানেক্ট আমাদেরকে কিনতে হয়। হইতে পারে 5 কানেক্ট, 10 কানেক্ট, বা এখন যেটা শুরু হয়েছে আপওয়ার্কে সেটা হচ্ছে যে প্রায় 20-30 কানেক্টও লেগে যায় একটা জবে অ্যাপ্লাই করতে। তো এই কানেক্টগুলো কেনার জন্য আপনাকে ডলারের প্রয়োজন হবে অথবা মাস্টার কার্ডের প্রয়োজন হবে। তো যখন আপনার একটা পেওনিয়ার অ্যাকাউন্ট থাকবে, এই পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি ওই ডলারগুলোকে আপনার পেওনিয়ার freelancer.com থেকে উইন হওয়া ডলারগুলোকে পেওনিয়ারে নিতে পারবেন এবং পেওনিয়ারের এই মাস্টার কার্ডের মাধ্যমে আপনি আপওয়ার্কের এই কানেক্টগুলোকে কিনতে পারবেন। তার মানে আপনি freelancer.com-এ কাজ করলে আপনার জন্য আপওয়ার্কে কাজ করা সহজ হয়ে যাচ্ছে। তো এখন এখান থেকে কি হবে, এবার আপনি আপওয়ার্কে কাজ শুরু করবেন। আপওয়ার্কে কাজ করার নিয়ম হচ্ছে বিড করতে হয়, বিড করা বা প্রপোজাল পাঠাইতে হয়। যেমন আমরা একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে হয় বা চাকরির জন্য অ্যাপ্লাই করতে হয়, সেখান থেকে একটা পরীক্ষা হয়, পরীক্ষায় পাশ করলে আপনাকে ভাইবা নেওয়া হয়, ভাইবার পর আপনাকে চাকরিটা দেওয়া হয়। তো আপওয়ার্কের প্রসেসটা হুবহু সেম। এখানে একটা জব বা একটা সার্কুলার পোস্ট হবে যে আমি একজন ডিজাইনার খুঁজতেছি, আমার এইটা এইটা ডিজাইন করতে হবে, এইটা এটা আমার প্রয়োজন। এইখানে বিভিন্ন রকমের ডিজাইনাররা কিন্তু ওই জবটাতে অ্যাপ্লাই করে। তো অ্যাপ্লাই করার পরে যার প্রপোজালটা, যার অ্যাপ্লিকেশনটা ক্লায়েন্টের কাছে সব থেকে ভালো মনে হয় বা যাদের অ্যাপ্লিকেশন সব থেকে ভালো মনে হয় তাদেরকে ক্লায়েন্ট নক দিতে পারে যে হ্যাঁ তোমার কথাটা আমার ভালো লাগছে বা তোমার প্রপোজালটা ভালো লাগছে, তুমি আমার সাথে কাজ করো, আমি তোমার সাথে কাজ করার জন্য ইন্টারেস্টেড। তখন হয়তো সে আপনাকে মূল ডেসক্রিপশনটা দিতে পারে অথবা আপনাকে বলতে পারে যে তুমি এই বিষয়ে একটা ডিজাইন করে তাহলে আমাকে দেখাও। তখন আপনি সেইটা তাকে করে দেখাবেন, দেখানোর পর সে যদি পছন্দ করে তখন সে আপনাকে একটা জবের অফার পাঠাবে, সেটা আপনি অ্যাকসেপ্ট করলে জবটা চালু হয়ে যাবে। তখন আপনি আপনার ডিজাইনের বাকি কাজগুলো করে তার কাছে সাবমিট করবেন, সেই জবে সাবমিট করবেন। সাবমিট করার পরে ক্লায়েন্টের কাছে একটা অপশন থাকবে, সে চাইলে রিভিশন করতে পারে যে আমার এখানে আরও কিছু চেঞ্জ দরকার, এগুলো তুমি করে দাও, সে রিভিশন চাইতে পারে। অথবা সব কিছু ঠিকঠাক থাকলে সে সেটাকে অ্যাপ্রুভ করে দিলে আপনি আপওয়ার্কের মাধ্যমে কিন্তু এই টাকাটা পেয়ে যাবেন। তো এইখানে যখন আমরা মূলত আপওয়ার্কে কোনো কিছুর জন্য বিড করব তখন আমাদের কিছু কিছু ধাপ আছে, এগুলো আমাদেরকে একটু বুঝতে হবে বা আমাদেরকে মনে রাখতে হবে। দেখেন, প্রথমে মনে রাখতে হবে বিড করা বা কোনো জবে প্রপোজাল পাঠানো মানেই কিন্তু শুধুমাত্র তাকে একটা টাকার অফার দেওয়া না যে আমি এত ডলার হলে করে দেব। বিষয়টা কিন্তু এরকম না। এটাকে ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে আমি আপনার প্রজেক্টের জন্য পুরোপুরি উপযুক্ত। যেমন প্রথমত কি করতে হবে, প্রজেক্টের ডেসক্রিপশনটা বা প্রজেক্টে কি চাচ্ছে ক্লায়েন্ট এটা খুব ভালোভাবে পড়তে হবে। এটা স্পষ্টভাবে বুঝতে হবে যে ক্লায়েন্ট এখানে কি চাচ্ছে, তারপর সেখানে বিড করবেন। যদি এমন হয় যে একটা ডেসক্রিপশন ক্লায়েন্ট পোস্ট করছে, এটা দেখে আপনি বুঝতেছেন না যে আসলে এই ক্লায়েন্ট কি চাচ্ছে বা এখানে তার কি প্রয়োজন, তাহলে সেই প্রজেক্টে আপনার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। যেটা আপনি বুঝতে পারবেন আপনি শুধুমাত্র সেইখানে অ্যাপ্লাই করবেন। দ্বিতীয়ত হচ্ছে ক্লায়েন্টের সমস্যার একটা সমাধান করতে হবে। ক্লায়েন্ট যদি কোনো কিছু পোস্ট করে তার মানে সেই লোকটার সেই জিনিসটার সমাধান দরকার। সে যে শুধু শুধু কোনো কিছু পোস্ট করছে তা না, তার একটা জিনিসের সমাধান দরকার। তো এবার আপনি যখন প্রপোজালটা পাঠাবেন তখন আমি অমুক, আমি এত বছর ধরে কাজ করতেছি, আমি এই করছি, আমি সেই করছি, এইগুলো না লিখে আপনি সরাসরি লিখেন যে আমি এই প্রজেক্টে কিভাবে কাজ করতে পারবো, তার যে স্পেসিফিক প্রজেক্ট, আমি এই প্রজেক্টে কিভাবে কাজ করতে পারবো, তার এই সমস্যাটা আমি কিভাবে সমাধান করব, এটা আগে আমাদেরকে তাকে বুঝাইতে চেষ্টা করতে হবে। আমার প্রথম লাইনে আমার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই যে হ্যালো আমি অমুক, আমি এতদিন ধরে কাজ করি এই সেই। সে কিন্তু চাইলে আমার প্রোফাইলে যাইতে পারে এবং সেখানে গেলে সে এমনিতে দেখতে পারবে যে আমি আসলে কতটা প্রফেশনাল, আমার নাম কি, আমি কবে থেকে এখানে অ্যাকাউন্ট করছি, সব কিছু সে দেখতে পারবে। ফলে ডাইরেক্ট তাকে এই কথাটা বলুন যে হ্যাঁ তোমার এই সমস্যাটা বা তোমার এই প্রজেক্টে আমি এইভাবে কাজ করতে চাই। তৃতীয়ত হচ্ছে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা মেন্টালিটি কাজ করে যে কম টাকায় বিড করলে কাজটা পেয়ে যাব। এটা একটা ভুল ধারণা। এটা কেন ভুল ধারণা, দেখেন একজন ক্লায়েন্ট তার একটা বাজেট দিয়েছে, $100 দিয়ে একটা জব পোস্ট করছে। তার মানে কি সে $100, হয়তো তার কাছে বাজেট আছে $150 বা $200, তারপরেও সে সেখান থেকে কমায় $100 বিড করছে, পোস্ট করছে। অথবা এমন হইতে পারে যে $100 তার সর্বোচ্চ বাজেট বা সে $100 দিয়েই পোস্ট করছে, কেননা কাজটা তার জন্য $100 মতনই জরুরি। সে একটা ভালো কিছু চাচ্ছে বা সে এমন কিছু চাচ্ছে, মনে করেন আপনি আপনি 10,000 টাকা আপনার কাছে আছে, আপনি বাজারে মাছ কিনতে গেছেন বা আপনি বাজারে কিছু একটা কিনতে গেছেন। এখন আপনি চাচ্ছেন যে আমি অন্তত এমন একটা কিছু কিনবো যার রেট বা যার কোয়ালিটি মোটামুটি 10,000 টাকার আশেপাশে। আপনি আপনার ওয়াইফের জন্য একটা শাড়ি কিনতে গেছেন, এখন সেখানে যেয়ে দেখবেন যে এখানে বিভিন্ন দামের শাড়ি আছে, আপনার পকেটে আছে 10,000 টাকা, তাহলে আপনি নিশ্চয়ই চাইবেন যে আমি এমন একটা শাড়ি কিনবো যেটার দাম মোটামুটি 10,000 টাকার আশেপাশে। আপনি কিন্তু 10,000 টাকা পকেটে নিয়ে যায় দেখছেন বলে কিন্তু 2,000 টাকা দিয়ে শাড়ি কিনে নিয়ে আসবেন না যে না 2,000 টাকায় পাইছি, সস্তায় পাইছি। কারণ আপনার কাছে 10,000 টাকা আছে, তার মানে আমি 10,000 টাকার কোয়ালিটি আপনি খুঁজতেছেন। তো এটা আমাদেরকে বুঝতে হবে। একটা $100 জব যখন পোস্ট হয়েছে, ক্লায়েন্টের বাজেট $100, তার হালকা কম বেশিও হইতে পারে,
তো সে ওই রকম কোনো কিছু খুঁজতেছে। সে কিন্তু এখানে $10 বা $20 কোনো কিছু খোঁজার জন্য পোস্ট করে নাই। এখন $100 একটা জব দেখে আপনি কাজটা পাওয়ার জন্য যে আমার যত কষ্ট হোক, আমি নতুন মানুষ, আমি কাজটা করে দেবো, আমি $20 অ্যাপ্লাই করলাম, ওই জব আপনি কখনোই পাবেন না, কারণ ওই ক্লায়েন্ট অত কম দামে শাড়ি খুঁজতেছে না। তো এটা আমাদেরকে বুঝতে হবে, আমরা এখানে ভুল করি। তো যেই জবটা $100 পোস্ট হয়েছে, হ্যাঁ আপনি চাইলে সেখানে $90 বিট করতে পারেন, আপনি $80 বিট করতে পারেন, যে না তুমি যেটা চাচ্ছ সেটা আসলে অনেক কঠিন কিছু না, এটা $80 হয়ে যাবে। এটাও একটা স্ট্র্যাটেজি হইতে পারে। আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন এটাকে এইভাবেও ক্লায়েন্টের সাথে কথা বলতে পারেন যে তুমি যেটা খুঁজতেছো এটা আসলে অনেক কঠিন কিছু না, এটা $80 হয়ে যাবে, তোমার $100 খরচের প্রয়োজন নাই। সেটা কিন্তু তাকে ট্রিগার করবে যে ঠিক আছে এই সেলার কি বলতেছে একটু দেখি। বাট আপনি কাজটা পাওয়ার জন্য $20 যদি অ্যাপ্লাই করে দেন, এই কাজটা আপনি কখনোই পাবেন না। এবং এমনকি এমনও দেখবেন যে $100 জব পোস্ট করছে, বাট কাজটা আসলে কঠিন, কাজটা কমপ্লেক্স, তখন কেউ $150 বিট করছে, কেউ $200 বিট করছে। এবং এমন না যে ওরা কখনো কাজ পায় না, ওরাও কাজ পায়, কারণ ক্লায়েন্ট যদি বোঝে যে না ঠিক আছে, যখন 2-3 জন সেলার এরকম বলতেছে যে $150 লাগবে, $200 লাগবে, তাহলে অবশ্যই এর দামটা আরও বেশি, আমি হয়তো জানতাম না, তখন সে কিন্তু ওদেরকে হায়ার করবে। সে কিন্তু আরে $10 $20 কাউকে খুঁজেও দেখবে না যে আসলে কি হয়েছে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো আরেকটা বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি দেখেন, আমাদের প্রোফাইল হচ্ছে আমাদের সব থেকে বড় হাতিয়ার। আমাদের প্রোফাইলটা সবসময় আপডেট রাখতে হবে, এবং সব থেকে বড় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের একটা প্রফেশনাল ছবি ইউজ করতে হবে। এখন প্রফেশনাল ছবি মানে এইটা না যে আপনাকে একদম ব্লেজার পরে টাই পরে ছবি দিতে হবে, না। প্রফেশনাল ছবি হচ্ছে এমন একটা ছবি যেই ছবিতে আপনি ক্লিয়ারলি ক্যামেরার দিকে তাকায় আছেন, আপনার মুখটা সুন্দরভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এবং এমন কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে নাই যেটাতে ডিস্ট্র্যাক্ট করতেছে। অর্থাৎ আপনি যদি ভিড়ের মধ্যে দাঁড়ায় ছবি তুলেন, যে আপনার পিছনে 4-5 জন মানুষ দাঁড়ায় আছে, তার মধ্যে আপনি দাঁড়ায় সোজাসুজি ছবি তুলেন, এটা আসলে প্রফেশনাল ছবি না। প্রফেশনাল হচ্ছে এমন একটা ছবি যেখানে ক্লিয়ারলি আপনাকে দেখা যাচ্ছে। যদি আপনি ব্লেজার পরে বা এই টাইপের যে স্টুডিও টাইপের পাসপোর্ট সাইজের ছবি আমরা তুলি, এটা যদি করতে চান সেটা করতে পারেন, এবং এটা সব থেকে ভালো। বাট যদি এটা পসিবল না হয়, সেক্ষেত্রে আপনি এমন একটা ছবি দিবেন যেখানে শুধুমাত্র আপনি আছেন এবং ক্লিয়ারলি আপনাকে দেখা যাচ্ছে, আপনি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় আছেন, যেখানে আপনার পিছনে কোনো ঝামেলা নাই, আপনার পিছনে মানুষজন বা অন্য কোনো কিছুর ঝামেলা নাই, কোনো কিছুর ভিড় নাই, এরকম একটা ছবি আপনি এখানে দিবেন। কখনোই কালো চশমা পরে বা মনে করেন যে অন্যদিকে তাকায় আছেন, অথবা মনে করেন যে সেলফি তুলছেন, এরকম টাইপের ছবি কখনোই প্রোফাইল পিকচার দিবেন না। কারণ একজন মানুষ যখন আপনাকে হায়ার করবে, সব থেকে প্রথমে সে যেটা খেয়াল করবে সেটা হচ্ছে আপনার প্রোফাইলের ছবিটা, যে আমি যে মানুষটার সাথে কাজ করতে চাচ্ছি সেই মানুষটা কতটা প্রফেশনাল। আপনি যদি মিষ্টি কিনতে যান বাজারে, এবং যে দেখেন যে আমি একটা হোটেলে আসছি মিষ্টি কিনতে, হোটেলের পরিবেশ খুবই খারাপ, এখানে মাছি ঘুরতেছে, ইঁদুর তেলা পোকা ঘুরে বেড়াচ্ছে, এবং যে মিষ্টি বানাচ্ছে তার সারা গায়ে ময়দা টয়দা লাগানো, ঘাম ঠাম হয়ে অস্থির অবস্থা, আপনি কিন্তু সেই হোটেল থেকে মিষ্টি কিনবেন। হইতে পারে আপনার এলাকার সব থেকে ভালো হোটেল সেইটা, তারপরেও হয়তো আপনি সেখান থেকে কিনবেন না, কারণ এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশনে সে আপনার কাছে ভালো একটা রেজাল্ট কিন্তু দিতে পারে নাই। তো এটা আমাদের জন্য একই, আমরা যখন একটা জবে বিড করতেছি, ক্লায়েন্ট সর্বপ্রথম আমাদের নাম এবং আমাদের ছবিটা দেখতে পায়। তো এইখান থেকে যদি সে আপনাকে প্রফেশনাল না মনে করে, তাহলে মোস্ট প্রবাবলি সে কিন্তু আপনার প্রপোজালটা শেষ করবে না, বা আপনার প্রোফাইলেও সে আসবে না দেখতে যে আসলে এর সাথে কাজ করবে কিনা। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। তখন এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের টিপস, যেগুলো ফলো করে কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন। এখন মনে করেন যে এটা হচ্ছে আমরা আপওয়ার্কের বিডের কৌশল বললাম। আমরা যদি একটু ফাইবার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এরকম যে আমি যদি ফাইবারে কাজ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ফাইবারে কাজ করার জন্য আমাদের গিগ দিতে হবে। গিগ দেওয়ার ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, যে দেখেন আমরা ফাইবারে যখন গিগ দিচ্ছি, আমরা যদি ওভারঅল একটা নিশের উপরে গিগ দেই, যেমন আমি যদি গ্রাফিক ডিজাইন লিখে গিগ দেই, তাহলে কিন্তু গ্রাফিক ডিজাইনের যে হাজারো ক্যাটাগরি আছে, সেই হাজারো ক্যাটাগরির যত বায়ার আছে, সমস্ত বায়ারের সামনে আমার গিগ চলে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যে সমস্ত রকমের বায়ার তো আমার কাছে কাজ করবে না, বা আমি তো সব রকমের কাজ করতে পারবো না। আপনি যত বড় ডিজাইনার হন না কেন, আপনার পক্ষে কখনোই সব রকম কাজ করা পসিবল না। শুধুমাত্র গ্রাফিক ডিজাইনেরই সব রকম ক্যাটাগরিতে আপনার পক্ষে কাজ করা সম্ভব না। হ্যাঁ সম্ভব। কেমন সম্ভব? আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি আগে কখনো প্যাকেজিং নিয়ে কাজ করেননি, কিন্তু আপনি যদি চান একজন ক্লায়েন্টের জন্য একটা প্যাকেজিং ডিজাইন করে দিতে হবে, আপনি হয়তো ডিজাইনটা করে দিতে পারবেন। বাট তার মানে কিন্তু এইটা না যে আপনি একজন প্রফেশনাল প্যাকেজিং ডিজাইনারের থেকেও একজন ভালো ডিজাইন করে দিবেন। হয়তো যে একজন প্রফেশনাল প্যাকেজিং ডিজাইনার, সে একটা ডিজাইন 10 মিনিটে যা করে দেবে, আপনি 1 ঘন্টা সময় নিয়েও অত ভালো ডিজাইন করতে পারবেন না, কারণ আপনার ওই বিষয়ে অভিজ্ঞতা নাই। আর একজন ব্যক্তির অভিজ্ঞতা আছে, সে সহজে ওই বিষয় নিয়ে কাজ করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা যখন ফাইবারে গিগ দিব, তখন আমাদেরকে খুবই স্পেসিফিক করে গিগ দিতে হবে যে আমি আসলে কি সার্ভিস দিতে চাচ্ছি। যেমন আমি যদি কথা বলি যে আপনি লোগো ডিজাইন নিয়ে গিগ দিতে চাচ্ছেন, তো লোগো একটা ব্রড ক্যাটাগরি। লোগোর মধ্যে অনেক রকমের লোগো থাকে, ভিনটেজ লোগো থাকে, মিনিমালিস্ট লোগো থাকে, টাইপোগ্রাফি লোগো থাকে। তো আপনি যদি এটাকে আরও স্পেসিফিক করে দেন
যে দেখেন আমি একমাত্র ভিনটেজ লোগো নিয়ে কাজ করি। তাহলে কি হবে, যে বায়ারটা আপনাকে খুঁজতেছে বা যে বায়ারটা ফাইবারে আসছে, যে বায়ার ফাইবারে একজন লোগো ডিজাইনার খুঁজতেছে, তার কিন্তু মাথার মধ্যে ঠিকই আছে যে আমি কি ধরনের লোগো চাই। তার মানে হচ্ছে বায়ার যখন সার্চ করা শুরু করে তখন সে সে কি চায় সেই অনুযায়ী কিন্তু সে সার্চ করে। সে ফাইবারে এসে কিন্তু লোগো ডিজাইন লিখে সার্চ করবে না, সে সাধারণত সার্চ করবে কি ভিনটেজ লোগো ডিজাইন। অথবা আপনি আরও স্পেসিফিক করতে পারেন, যেমন হচ্ছে আপনি যদি চান আপনি আপনার সার্ভিসটাকে আরও স্পেসিফিক করতে পারেন যে আমি লোগো ডিজাইনার, বাট আমি কি লোগো করি, আমি শুধুমাত্র রেস্টুরেন্টের জন্য লোগো করি, অথবা আমি শুধুমাত্র জিমের জন্য লোগো তৈরি করি, অথবা আমি শুধুমাত্র কফি শপের জন্য লোগো তৈরি করি। এখন এরকমভাবে যখন আপনি স্পেসিফিক করে আপনার গিগটা দিবেন যে আমি শুধুমাত্র রেস্টুরেন্টের জন্য লোগো তৈরি করব বা শুধুমাত্র ফার্মেসির জন্য লোগো তৈরি করব, তখন কি হবে, আপনি হয়তো মাসে আপনার গিগটা হয়তো 5,000 লোকের সামনে যাবে না, আপনার গিগটা হয়তো বা 50 জন লোকের সামনে যাবে, যেই 50 জন লোক কিন্তু রেস্টুরেন্টের লোগো খুঁজতেছে। তাহলে 5,000 লোক যারা বিভিন্ন রকমের লোগো খুঁজতেছে তাদের সামনে গেলে আপনি হয়তো একটা দুটো অর্ডার পাইতেও পারেন, নাও পারেন, বাট 50 জন লোকের সামনে যখন যাবে সেই 50 জন রেস্টুরেন্টের লোগো খুঁজতেছে এবং আপনি রেস্টুরেন্টের লোগোরই গিগ দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার জব পাওয়ার সম্ভাবনা আরও বেশি বাড়বে। এবং এখানে একটা ভুল আমরা করি, সেটা হচ্ছে কি, আমরা মনে করি যে আমরা যখন ফাইবারে কাজ করতেছি তখন আমাদের যত বেশি ইমপ্রেশন হবে, আমাদের যত বেশি মনে করেন যে ক্লিক হবে তত বেশি ভালো। আসলে এটা ভালো না, এটা ভুল। কারণ কি, আমার যখন অত্যাধিক পরিমাণে ইমপ্রেশন হবে, কথার কথা আমি আমার গিগে ট্যাগ দিছি গ্রাফিক ডিজাইন, তো আমি যখন গ্রাফিক ডিজাইন ট্যাগ দিছি তখন কি হচ্ছে, যত যত মানুষ, কেউ গ্রাফিক ডিজাইন খুঁজতেছে, কেউ গ্রাফিক ডিজাইনের লোগো ডিজাইন খুঁজতে পারে, কেউ ফ্লায়ার ডিজাইন খুঁজতে পারে, কেউ প্যাকেজিং ডিজাইন খুঁজতে পারে, কেউ হয়তো গ্রাফিক ডিজাইনের মধ্যে এআই আর্টিস্ট খুঁজতেছে। তো এই সকল লোকের সামনে যখন আমার গ্রাফিক ডিজাইনের হিসেবে আমার লোগোর গিগটা যাবে, তারা কি এখানে অর্ডার করবে? কেউ একজন প্যাকেজিং খুঁজতেছে, সে কি আমার লোগো ডিজাইনটা অর্ডার করবে? কখনোই করবে না। তাহলে কি হচ্ছে, আমি শুধু শুধু ইমপ্রেশন পাচ্ছি। এবং এটা ফাইবার কিভাবে দেখতেছে দেখেন, যে 5,000 লোকের সামনে এই গিগটা গেছে কিন্তু সেখান থেকে মাত্র 2 জন অর্ডার করছে। তো 5,000 লোকের সামনে যে যদি 2 জন অর্ডার করে, তার মানে এটা খুব একটা প্রফেশনাল গিগ না। অন্যদিকে কি হচ্ছে, যে আমি কি করছি, আমি এই সার্ভিসটাকে খুব স্পেসিফিক করে নিয়ে আসছি যে আমি শুধুমাত্র, কথার কথা, আমি শুধুমাত্র জিমের জন্য লোগো ডিজাইন করি, ঠিক আছে, বা আমি রেস্টুরেন্টের জন্য লোগো ডিজাইন করি, বা ধরে নিলাম যে আমি একটা ফার্মেসি মেডিকেল লোগো ডিজাইন করি শুধুমাত্র, বা রিয়েল এস্টেট লোগো ডিজাইন করি। তো আমি যখন রিয়েল এস্টেট লোগো লিখে আমার গিগটা দিচ্ছি তখন কিন্তু আমি এখানে গ্রাফিক ডিজাইন ট্যাগ ইউজ করব না। হ্যাঁ, আমি লোগো ডিজাইন ট্যাগটা ইউজ করবো এবং আমি চেষ্টা করবো রিয়েল এস্টেট রিলেটেড যতগুলো ট্যাগ আছে, রিয়েল এস্টেট লোগো ডিজাইন, হোম লোগো ডিজাইন বা এই টাইপের যত লোগো ডিজাইনের ট্যাগ আছে, আমি যদি এইগুলাকে ইউজ করি তাহলে কি হচ্ছে, আমার গিগটা কিন্তু অহেতুক ওই 5,000 লোকের সামনে যাবে না। তো একজন বায়ার, তার একটা রিয়েল এস্টেট লোগো দরকার, সে কিন্তু ফাইবারে এসে লোগো ডিজাইন সার্চ করে না, সে কিন্তু রিয়েল এস্টেট লোগো সার্চ করার চেষ্টা করে। বা যখন সে লোগো সার্চ করবে তখন তার সামনে কয়েক হাজার লোগোর গিগ চলে আসবে, এর মধ্যে থেকে কোনটা চুজ করবে, কোনটা কি করবে, এটা তার জন্য ঝামেলা। তখন সে কি করবে, সে স্পেসিফিক সার্চ করার চেষ্টা করবে। আপনি মনে করেন যে এখন আইফোন 16 কিনবেন, আপনি এখন চাচ্ছেন যে গুগল একটু সার্চ করে দেখে আইফোন 16 এর দাম কেমন চলতেছে, বা আইফোন 16 কাদের কাছ থেকে নেওয়া যায়। তো আপনি কি করবেন, আপনি কি গুগলে যে সার্চ করবেন আইফোন প্রাইস লিখে, নাকি আপনি আইফোন 16 প্রাইস লিখে সার্চ করবেন, নাকি আপনি শুধু ফোন প্রাইস লিখে সার্চ করবেন, যে ফোন প্রাইস লিখে সার্চ করি এরপর আমার সামনে আইফোনের প্রাইস চলে আসলে আমি সেটা দেখে নিব। হয়তো পারে ফার্স্ট পেজে নাই, সেকেন্ড পেজে নাই, থার্ড পেজে। আপনি কিন্তু এটা করবেন না। আপনি কি করবেন, আপনি সার্চের টার্মটা চেঞ্জ করবেন, কি বলবেন যে আমি আইফোন 16 এর দাম দেখতে চাচ্ছি। তো সাধারণত যখন কোনো বায়ার কোনো সার্ভিস খোঁজে, সে কিন্তু ওইটা স্পেসিফিক করে খোঁজার চেষ্টা করে যে আমি এইটা চাচ্ছি, এইটা কে কে দিচ্ছে। এবং যখন আপনি লোগো ডিজাইন সার্চ করবেন দেখবেন যে 2 থেকে 2.5 লক্ষর উপরে লোগোর গিগ চলে আসবে আপনার সামনে। বাট যখন আপনি রেস্টুরেন্টের লোগো লিখে সার্চ করবেন তখন দেখবেন যে হয়তো বা 400-500 বা 1,000 গিগ আপনার সামনে আসবে মাত্র। তাহলে কিন্তু একজন বায়ারের ক্ষেত্রে এটা খুব সহজ হয়ে গেল যে সহজে খুঁজে নেওয়া যাক যে কারা রেস্টুরেন্টের জন্য লোগো করতেছে বা কারা মনে করেন যে রিয়েল এস্টেটের জন্য লোগো করতেছে। তো আমি এদের মধ্যে কাউকে হায়ার করব। তো এটা হচ্ছে ফাইবার সব থেকে জরুরি টিপস আপনাদের জন্য। আপনারা যখন গিগ তৈরি করবেন তখন আপনাদের গিগটাকে একদম স্পেসিফিক করে ফেলেন যে আমি কোন সার্ভিস দিতে চাই, সেটা নিয়ে আপনি গিগটা করেন। তাহলে দেখা যাচ্ছে আপনি কিন্তু নর্মাল ওভারঅল গিগ করার থেকে একটা বেটার রেজাল্ট পাবেন। আচ্ছা, তো যখন আমরা ফাইবারে কাজ করা শিখতেছি বা আপওয়ার্কে কাজ করা শিখতেছি, আমাদের আরেকটা জিনিস শেখা খুবই জরুরি, সেটা হচ্ছে যে আমাদের কাজের রেটটা আমরা কিভাবে ঠিক করব। যে আমি একটা লোগো ডিজাইনার, আমি একটা লোগো ডিজাইন ঠিক কত ডলারে চার্জ করতে পারবো বা কোনটা সঠিক নিয়ম। তো দেখেন, এখানে প্রথমত আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি একা না এই মার্কেট প্লেসে, আপওয়ার্ক হোক, ফাইবার হোক, ফ্রিল্যান্সার হোক, এখানে আমি একা না, আমি একা কাজ করতেছি না।
এখানে আরো অনেকে আছে যারা এই বিষয় নিয়ে কাজ করতেছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাদের ওই সমস্ত লোকজনকে ফলো করতে হবে, যে আমি যদি সাপোজ রিয়েল এস্টেট লোগো নিয়ে কাজ করতেছি বা আমি মেডিকেল লোগো নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদেরকে এইটা খেয়াল করতে হবে যে অন্য যারা সেম টপিক নিয়ে কাজ করতেছে তারা কেমন প্রাইসিং দিচ্ছে। এখন দেখবেন যে এখানে কেউ লেভেল 1 আছে, কেউ লেভেল 2 আছে, কেউ টপ রেটেড আছে। আপনি কোথায় আছেন? আপনি হচ্ছেন নিউ ফ্রিল্যান্সার, আপনি এখনো কোনো লেভেল পান নাই বা আপনি একজন বিগিনার। তাহলে আপনি খেয়াল করবেন যে বিগিনার লেভেলে যারা আছে তারা ঠিক কেমন প্রাইস দিচ্ছে। আপনি যদি দেখেন যে একজন টপ রেটেড সেলার $50 পার লোগো চার্জ করতেছে, আমি কি কম পারি নাকি আমিও $50 চার্জ করব? এটা কিন্তু আপনার ভুল হবে। কারণ আপনার সেম লেভেলের যে অন্য ডিজাইনাররা আছে তারা কিন্তু হয়তো তারা $10 বা $20 চার্জ করতেছে। তাহলে আপনি এইভাবে আপনার রেটটা ঠিক করবেন যে আমি যেখানে আছি আমার আশেপাশে আপনার কম্পিটিশন কারা? আপনার কম্পিটিশন কিন্তু একদম টপ রেটেড সেলার না। টপ রেটেড সেলার যে হয়েছে সে কিন্তু বেশি চার্জ করবে, এটা স্বাভাবিক, কারণ তার কাজের অভিজ্ঞতার জন্য সে চার্জ করতেছে। তো সেটা যদি আপনিও করতে শুরু করেন, আপনার কাছে সেই অভিজ্ঞতা নাই বা হইতে পারে অভিজ্ঞতা আছে কিন্তু সেই প্রমাণ কিন্তু নাই। আপনার মার্কেট প্লেসের প্রোফাইলে যদি রিভিউ না থাকে, আপনি পৃথিবীর সব থেকে ভালো ডিজাইনার হইলেও কিন্তু কাউকে বিশ্বাস করাতে পারবেন না যে দেখো আমি সব থেকে ভালো ডিজাইনার কিন্তু আমার প্রোফাইলে কোনো রিভিউ নাই, কারণ আমি নতুন শুরু করছি। ঠিক আছে? তো কি করতে হবে? আমি যে লেভেলে আছি সেই লেভেলে আমাকে ফলো করতে হবে যে এই লেভেলে অন্য কারা আছে, এদের কাছ থেকে আমি কিভাবে আইডিয়া নিতে পারি, এদের কাছ থেকে এদের কাজের যে রেট আছে আমি ওর সাথে সামঞ্জস্য রেখে একটা রেট এখানে দিব। দেওয়ার পরে দেখবেন যে আপনি আস্তে আস্তে কাজ পাইতে শুরু যদি করেন, তখন আপনি আস্তে আস্তে বাড়াবেন। যখন আপনি লেভেল 1-এ যাবেন তখন আপনি প্রাইস বাড়াইতে পারেন, যখন লেভেল 2-তে যাবেন তখন একটু প্রাইস বাড়াবেন, যখন আপনি টপ রেটেড হয়ে যাবেন তখন প্রাইস বাড়াবেন। বাট তখন আপনি কি করবেন? যখন আপনি লেভেল 2-তে আসছেন তখন আপনি কম্পেয়ার করবেন যে বাকি লেভেল 2 সেলাররা কেমন প্রাইসে দিচ্ছে। আমি এখন $10 দিয়ে শুরু করলাম, করে আমি লেভেল 2-তে চলে যাই একবার $100 দিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। আপনি যখন লেভেল 2-তে আসছেন তখন দেখবেন যে অন্য লেভেল 2 সেলাররা কি করতেছে, তারা কেউ $20, কেউ $30, কেউ $50 এরকম চার্জ করতেছে। তাহলে আপনি 20 থেকে 50-এর মধ্যে একটা অ্যাভারেজ করে সাপোজ আপনি $30 প্রাইস রাখলেন, তাহলে আপনি কাজ পাবেন। কারণ আপনার আশেপাশে যারা আপনার কম্পিটিশন তারা ওইরকম সিমিলার একটা রেটিংয়ে কিন্তু ওরকম সিমিলার একটা রেটে তারা কাজ করতেছে। তো আপনি সেইভাবে আপনার রেটটাকে বাড়াইতে পারবেন। আপনি ইচ্ছা করে যে বাড়াই নিলেন তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না। তো আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটা বিষয় আমাদেরকে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে যে একটু আগে যেটা বললাম যে আমাদের আসলে পেমেন্ট মেথড কিন্তু একটা ঝামেলা। তো freelancer.com থেকে আপনি চাইলে ডাইরেক্ট পেওনিয়ারে নিতে পারেন, অথবা আপনি চাইলে ডাইরেক্ট ব্যাংকে উইথড্র দিতে পারেন। আপওয়ার্ক থেকে আপনি চাইলে ডাইরেক্ট ব্যাংকে উইথড্র দিতে পারেন অথবা পেওনিয়ারে নিতে পারেন। ফাইবার থেকেও সেম, ফাইবার থেকে ডাইরেক্ট ব্যাংকে উইথড্র দেওয়ার সিস্টেম এখনো আসে নাই, হয়তো এসে যাবে খুব দ্রুত। বাট আপাতত আপনি পেওনিয়ারে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের একটা পেওনিয়ার অ্যাকাউন্ট করা কিন্তু খুবই জরুরি। খুবই জরুরি এই জন্য যে পেওনিয়ার ছাড়া কিন্তু আপনি কোনোভাবে পেমেন্ট নিতে পারবেন না। তাহলে দেখা যাচ্ছে কি আপনি যখন একটা পেওনিয়ার অ্যাকাউন্ট করবেন তখন আপনি কি করবেন? আপনি যেটা বললাম যে আপনার যদি নিজের বয়স না হয়ে থাকে অথবা আপনার যদি নিজস্ব স্মার্ট আইডি কার্ড না থেকে থাকে, তাহলে আপনি ফ্যামিলির যে কোনো ইনফরমেশন দিয়ে করতে পারেন। এবং আপনার সাপোজ আপনার বাবার নামে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা করা হয়েছে এবং সেইটাকে আপনি চাইলে আপনার ফাইবার বা আপনার আপওয়ার্কে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে দুইজনের নাম দুই রকম, তাতে কোনো সমস্যা না। যেমন আপনি যদি আপনার নামে পেওনিয়ার আপনার আব্বুর নামে পেওনিয়ার অ্যাকাউন্ট করেন কিন্তু আপওয়ার্ক বা ফাইবার করছেন আপনার নামে, সেক্ষেত্রে আপনি ওই পেওনিয়ারটা ইউজ করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, তো পেমেন্ট মেথডটা আশা করি বুঝতে পারছেন। আমাদের আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলা দরকার, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আমাদের ফ্রিল্যান্সিংয়ে কিন্তু নেটওয়ার্কিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো নেটওয়ার্কিং মানে হচ্ছে কি যে আপনি যে বিষয় নিয়ে কাজ করেন সেই সিমিলার মাইন্ডেড লোকজনের সাথে যোগাযোগ রাখা, তাদের সাথে মিশে চলা, কিন্তু এটাকে আমরা নেটওয়ার্কিং বলি। আপনি একজন ডিজাইনার, আপনি যদি আরও 5 জন ডিজাইনারের সাথে ঘোরাফেরা করেন তাহলে দেখবেন যে আপনার মেন্টালিটি ইমপ্রুভ হচ্ছে। আপনি তাদের কাজ যখন নিয়মিত দেখতেছেন তখন কিন্তু আপনারও কাজ করার আগ্রহ বাড়বে এবং আপনার কাজের কোয়ালিটিও বাড়বে। বাট আপনি একজন ডিজাইনার, আপনি ঘুরে বেড়াচ্ছেন অন্যরকম লোকদের সাথে, তখন তারা যা করতেছে আপনাকেও আলটিমেটলি সেই দিকে তারা টেনে নিবে। তো এই জন্য নেটওয়ার্কিংটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ডিজাইনার হন, আপনি যদি এডিটর হন বা আপনি ডেভেলপার হন, আপনি চেষ্টা করবেন আপনার মাইন্ডেড সিমিলার মাইন্ডেড যে লোকজন আছে যারা সেম ক্যাটাগরি নিয়ে কাজ করে এদের আশেপাশে থাকতে, এদের সাথে আপনার নেটওয়ার্কিংটা তৈরি করতে। তাহলে দেখা যাচ্ছে কি এখন মনে করেন যে সাপোজ একটা সমস্যা হইলে আপনি আজকে কাজটা করতে পারতেছেন, একটা এমার্জেন্সি একটা অর্ডার চলে আসছে বাট আপনি হয়তো বাইরে আছেন, তখন আপনি ওই কাজটা আপনার পরিচিত একজনকে দিয়ে কিন্তু করে নিতে পারবেন যে ভাই আমি আজকে বাইরে আছি, আমি এই কাজটা করতে পারতেছি না। কারণ আমি যেহেতু সবাই আমরা একই সেক্টরে কাজ করি, তাহলে আপনি জানেন যে কে এই কাজটা করতে পারবে, তো আপনি তাকে দিয়ে কাজটা করে নিতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে অর্ডারটা আপনার ক্যান্সেল না করে কিন্তু আপনি একজনকে দিয়ে করে নিতে পারবেন। পাশাপাশি দেখা যাচ্ছে তাকে আপনি একটা পারিশ্রমিক দিয়ে দিবেন, সে যেভাবে কাজ করতে চায় সেভাবে তার সাথে কাজটা করে নেবেন। তারপরে দেখা যাচ্ছে যে যখন আপনি মনে করেন যে সে একটা ক্লায়েন্ট খুঁজতেছে, শুধু যে আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেটা না,
আপনার আশেপাশে যারা আছে তাদের সাথেও মিশে চলবেন। আপনি হয়তো একজন ডিজাইনার, আপনার ফ্রেন্ডশিপ একজন এডিটরের সাথে, তো ভিডিও এডিটর, তো একজন যে ভিডিও এডিটর তার একটা ক্লায়েন্ট আসছে যার গ্রাফিক ডিজাইন দরকার, তাহলে সে আপনাকে ওই ক্লায়েন্টটা রেফার করতে পারে। আবার আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনার ক্লায়েন্ট বলতেছে আমার একটা ভিডিও আছে এডিট করে দিতে হবে, তো আপনি আপনার ক্লায়েন্টটাকে সেই ফ্রেন্ডকে রেকমেন্ড করতে পারেন। তো এইভাবে কিন্তু আমরা নর্মালি নেটওয়ার্কিং করে কিন্তু আমাদের নিজেদের কাজকে আরো আগে নিয়ে যেতে পারি। পাশাপাশি কিন্তু আমরা নিজেদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করলে কিন্তু ভবিষ্যতে আমাদের জন্যই সেটা ভালো একটা সুফল বয়ে আনবে। আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলা যাক, সেটা হচ্ছে কমিউনিকেশন। দেখেন, আমি এতক্ষণ ধরে আপনাদের সাথে যত কিছু নিয়ে কথা বললাম, বিভিন্ন রকম কাজ করা, এই সব কিছু কিন্তু আমরা একটা মানুষের জন্য করতেছি। আপনি একজন মানুষ, আপনি বাংলাদেশে বসে আছেন বা ইন্ডিয়াতে পাকিস্তানে বসে আছেন, আপনি এমন একজন ব্যক্তির সাথে কাজ করতেছেন, সে পৃথিবীর অন্য একটা প্রান্তে অন্য একটা দেশে বসে আছে। তো এখানে কিন্তু অটোমেটেড কোনো কিছু নাই। বিষয়টা কিন্তু এমন না যে আপনি একটা চ্যাটের সাথে বা একটা চ্যাট বটের সাথে আপনি চ্যাট করতেছেন, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে আপনি একজন মানুষ, আপনি আরেকজন মানুষের সাথে কাজ করতে যাচ্ছেন। তাহলে এখানে আমাদেরকে কমিউনিকেশনটা খুব ভালোভাবে জানতে হবে। কমিউনিকেশন মানে হচ্ছে কথা বলার দক্ষতা। আমি যখন কারোর সাথে কথা বলতেছি তখন কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের প্রফেশনালিজম মেনটেন করতে হবে। যেমন হচ্ছে, আমার ক্লায়েন্ট আমাকে একটা মেসেজ দিচ্ছে, আমি সেই মেসেজটা দেখে দ্রুত তাকে একটা রিপ্লাই দিয়ে দিলাম, দিয়ে দেখলাম যে একটা বিষয়ে একটু ভুল করে ফেলছি। তখন কিন্তু এটা একটা নেগেটিভ ইমপ্রেশন পাঠাবে সেই ক্লায়েন্টের কাছে এবং সে কিন্তু আপনাকে কাজটা নাও দিতে পারে। তো প্রত্যেকবার আপনার ক্লায়েন্ট যখনই আপনাকে মেসেজ দিক যে কোনো বিষয়ে, ওই মেসেজটা রিপ্লাই করার আগে অন্তত 2বার পড়বেন যে সে কি চাচ্ছে, সে কি বলার চেষ্টা করতেছে। এটাকে একটা প্রশ্ন ছিল নাকি একটা নর্মাল একটা সেন্টেন্স সে বলছে, এটাকে কি সে আমার কাছে কোনো উত্তর আশা করতেছে নাকি আমার কোনো কিছু তাকে জানানো দরকার। অবশ্যই একবারের জায়গায় 2বার, 2বারের জায়গায় 3বার পড়বেন। পড়ার পরে একটা রিপ্লাই করবেন। রিপ্লাইটা করবেন, সে যদি 3টা টপিক নিয়ে আপনার কাছে প্রশ্ন করে, আপনি 3টা টপিকের আলাদা আলাদা 3টা মেসেজ দিয়ে উত্তর দিবেন না। আপনি একটা মেসেজের মধ্যে প্যারা করে করে 3টা টপিকের আলাদা আলাদা উত্তর দিয়ে একটা মেসেজ পাঠাবেন। যত কম মেসেজ পাঠানো যায় তত ভালো। যদি না এরকম হয় যে আপনার ক্লায়েন্টের সাথে আপনি অনেকদিন ধরে কাজ করতেছেন, তার সাথে আপনার ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে, 2 বন্ধুর মতন আপনারা চ্যাট করেন, সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট একজন নতুন ক্লায়েন্ট হইলে বা একজন প্রফেশনাল একজন ফ্রিল্যান্সারের কাজ হচ্ছে প্রফেশনালিজমকে মেনটেন করা। হইতে পারে ওই পাশে যে লোকটা বসে আছে সে একজন বড় কোনো অফিসার, সে একটা বড় কোনো কোম্পানির মালিক হইতে পারে, সে বড় কোনো বিজনেস ওনার হইতে পারে, সে আপনার সাথে কথা বলতেছে, আপনার সাথে কাজ করতে আসছে, এখন আপনার তাকে সেইভাবে সম্মান দেওয়া উচিত। পাশাপাশি আপনার এমন ভাবে বাচ্চামি করা যাবে না যে সে একটা মেসেজ দিয়েছে, আমি 3-4টা করে মেসেজ দিয়ে তাকে করলাম, মেসেজ দিতে থাকলাম যে হ্যালো, গিভ মি রেসপন্স, গিভ মি রিপ্লাই, হাউ আর ইউ ডুইং। নো, এগুলো করা যাবে না। আপনি কি করবেন, আপনি সে একটা কথা আপনাকে লিখছে, একটা জিনিস আপনাকে আমি বলি আমার অভিজ্ঞতা থেকে, বিদেশিদের একটা টেন্ডেন্সি দেখবেন, বিদেশিরা কখনো আপনাকে ঝুলায় রাখে না। আপনি যদি কোনো প্রশ্ন তাকে করেন, আমরা সাধারণত কি করি, কেউ আমাকে একটা মেসেজ দিল, আমি মেসেজটা সিন করে রেখে দিলাম, কারণ কি আমার ওইটা রিপ্লাই করতে মন চাইতেছে না বা এখন চাইতেছে না, আমি হয়তো পরে রিপ্লাই করবো এরকম একটা চিন্তা করছি, পরে ভুলে গেছি। বাট বিদেশিরা এটা করে না। আপনি যদি কোনো প্রশ্ন করেন, কোনো কিছু করেন, তারা কথাটা শেষ করে। হ্যাঁ, তারা আপনার সাথে কাজ করবে না, কিন্তু তারা সেটাকে আপনাকে জানাই দিবে যে হ্যাঁ দেখো, আমি তোমার সাথে এই মুহূর্তে কাজ করতে পারতেছি না, আমি অন্য একজনের সাথে কাজ করতেছি, বাট হয়তো ভবিষ্যতে তোমার সাথে আমি কাজ করব। তো সেই কথাটা শেষ করে দিবে। তো যখন আপনি কাউকে মেসেজ দিচ্ছেন, হাই হাউ আর ইউ ডুইং, ক্যান ইউ গিভ মি দ্য জব, প্লিজ গিভ মি দ্য জব, এগুলো যখন করবেন এটা কিন্তু আনপ্রফেশনাল। তখন কি হচ্ছে, আপনি তাকে কি করবেন, আপনি তাকে মেসেজ দিতে পারেন, হাই আই এম ইন্টারেস্টেড, প্লিজ সেন্ড মি দ্য ডিটেলস, আমি এই কাজটা করতে আগ্রহী, আমাকে ডিটেলসটা বা বিস্তারিত সেন্ড করো, করে আপনি থেমে থাকবেন। 2 দিন হয়ে যেতে পারে, 3 দিন হয়ে যেতে পারে, সে আপনার কাছে ব্যাক করবে। যদি কিনা মানে সব মানুষ তো পৃথিবীতে সমান হয় না, যদি সে এমন হয় যে না, সে আসলে ওই রকম কেউ না, সে হয়তো আপনাকে রিপ্লাই দিল না। বাট যে আপনাকে রিপ্লাই দিচ্ছে না, তাকে পরবর্তীতে আরো 10টা মেসেজ করেও কোনো লাভ নাই, সে রিপ্লাই দিবে না। আর যার রিপ্লাই দিবে সে 2 দিন পরে হলেও আপনাকে রিপ্লাই দিবে। হয়তো তারা বিভিন্ন কাজ কামে ব্যস্ত থাকে। আমরা যেরকম ফ্রিল্যান্সিং, যেমন আমাদের কাছে একটা ফুল টাইম বিজনেস, আমাদের ফুল টাইম প্রফেশন ফ্রিল্যান্সিং, তাদের কাছে কিন্তু সেটা না। তারা বিভিন্ন জব করতেছে, বিভিন্ন ব্যবসা করতেছে, তার ফাঁকে ফাঁকে বিভিন্ন সময়ে সময় পাইলে তারা হয়তো ফাইবার বা আপওয়ার্ক আসতেছে। তো এখানে কি হচ্ছে, আপনি যখন তাকে একটা প্রশ্ন করছেন বা কোনো একটা কিছু বলছেন, সে ওইটার উত্তর নিয়ে আপনার কাছে আসবে। এর মাঝখানে আপনি তাকে ডিস্টার্ব করবেন না। হইতে পারে একটা ক্লায়েন্টের সাথে আপনি কাজ করতেছিলেন, ডিজাইন করছেন, করে তাকে পাঠাইছেন, সে আপনাকে রিপ্লাই করে নেয়, 3-4 দিন হয়ে গেছে, তখন তাকে আপনি একটা মেসেজ করতে পারেন, হাই আই হোপ ইউ আর ডুইং ওয়েল, ইজ দ্যার এনি আপডেট ফর মি।
তার মানে হ্যাঁ, আমি জানি তুমি হয়তোবা আশা করতেছি তুমি ভালো আছো, আমার জন্য কি কোনো আপডেট আছে তোমার কাছে? বাস ওই পর্যন্ত। এটা দিয়ে আপনি ওয়েট করবেন। হয়তো আরো ২-৩ দিন চলে যাবে, তখন আর তাকে রিপ্লাই মেসেজ করার দরকার নাই। আপনি ধরে নিবেন যে ও আমার কাছে আর ব্যাক আসবে না। বা হয়তো কোনো প্রবলেমে হচ্ছে, প্রবলেমের মধ্যে আছে। এমনও হইতে পারে যে মানুষের তো মানে কত কিছু হয়ে যায়, যাও খারাপ দিকে না যায়। তো দেখা যাচ্ছে কি যে সে হয়তো কোনো ব্যস্ততার কারণে আপনাকে রিপ্লাই করতে পারতেছে না। বাট সে যখন ব্যস্ততার পরে আপনার কাছে আসবে এবং দেখবে যে আপনি তার কাছে আপডেট জানতে চাইছিলেন, সে কিন্তু একটা লজ্জা বোধ করবে এবং সে দেখবে যে ঠিক আছে এই ছেলেটা আমার জন্য ওয়েট করছিল, আমি এর সাথে এই কাজ করি। এইগুলো হচ্ছে সাইকোলজি, এগুলো আপনাকে মেনটেন করতে হবে। কমিউনিকেশনটা সব থেকে বড় বিষয়। কমিউনিকেশন মানে এইটা না যে আপনাকে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে হবে, আপনার গ্রামার একদম 100% কারেক্ট হইতে হবে, না। এইগুলো কেউ দেখে না। আপনি যখন একজন বিদেশির সাথে কথা বলতেছেন, সে কিন্তু আপনার গ্রামার চেক করতে বসে না। আপনি চিন্তা করেন যে আপনি একজন বাংলাদেশি, একজন বিদেশে আসছে, এসে সে আপনার সাথে বাংলায় কথা বলতেছে, তুমি কেমন আছো, সাপোজ কিছু একটা সে বলতেছে। এখন আপনি কি এইটা ধরার চেষ্টা করবেন যে হ্যাঁ আসলে সে বাংলাটা ঠিক মতো বলতে পারতেছে না কিনা? তাকে আপনি কি চিন্তা করবেন যে সে কি জানতে চাইছে? সে জানতে চাইছে তুমি কেমন আছো। এটা কি ঠিক মতো বলছে? হ্যাঁ ঠিক আছে। তখন আপনি তাকে বলবেন হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো। আমি কিন্তু ওইটা ধরতে বলবো না যে ওর গ্রামার ঠিক হয় নাই, ওর টেন্স ঠিক হয় নাই, ওর কথা বলার স্টাইল ভালো না। এটা তারা ধরতে বসে না। তারা দেখে আমি কি বলতে চাইছি সেটা তাকে বুঝাইতে পারছি কিনা। কারণ কি, তারাও জানে যে আমরা এমন একটা দেশ থেকে এখানে কাজ করতেছি যেখানে ইংলিশ আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না। তো তারা এটাকে কনসিডার করে, তারা এটা নিয়ে খারাপ কিছু ভাবে না। তো এইগুলা হচ্ছে আমাদেরকে মেনটেন করতে হবে। আরেকটা জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে, সেগুলো হচ্ছে আমরা যখন একটা কাজ কমপ্লিট করতেছি তখন আমাদেরকে ক্লায়েন্টদেরকে বলতে হবে যে দেখো তুমি আমাকে একটা রিভিউ দাও, তাহলে আমার জন্য ভালো হবে, আমার প্রোফাইলটা দাঁড়াবে। তো অনেক সময় তারা কাজের ব্যস্ততার মধ্যে থাকে, তারা রিভিউ দেওয়ার সময় পায় না, কিন্তু রিভিউ চাইলে তখন তারা না দিয়ে পারে না। এখন রিভিউ যদি চাইতে হয় তখন দেখা যাবে কি আমরা কি করি যে প্লিজ গিভ মি এ পজিটিভ রিভিউ বা গিভ মি 5 স্টার, খবরদার এইগুলো বললে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তো এখানে কি করবেন, রিভিউ চাওয়ার নিয়ম হচ্ছে আপনি তাকে বলবেন যে প্লিজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং উইথ মি, দ্যাট উইল হেল্প মি। আপনার যে কাজের এক্সপিরিয়েন্স হয়েছে আমার সাথে কাজ করে সেইটা শেয়ার করতে পারেন, দ্যাট উইল হেল্প মি। আমি এখানে রিভিউ বা ফিডব্যাক বা 5 স্টার বা পজিটিভ নেগেটিভ কিছুই বলতেছে না। আপনি যখন একটা ফাইল ডেলিভারি করতেছেন তখন আপনি তাকে বলে দিবেন প্লিজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং উইথ মি, দ্যাট উইল হেল্প মি হিয়ার। দ্যাট মিনস তুমি আমার সাথে যে কাজ করছো এটার একটা রিভিউ তুমি দিতে, এটা একটা এক্সপিরিয়েন্সটা তুমি শেয়ার করতে পারো। এখন যখন আপনি কাউকে বলবেন যে এটার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন, সে কিন্তু আপনার সম্পর্কে সাধারণত খারাপ কিছু বলবে না। সে নিজের জন্য হোক বা আপনার জন্য হোক হয়তো পজিটিভ কিছুই বলবে। আর তারপরও যদি কিছু না বলে, এটা নিয়ে তাকে নক দেওয়া যাবে না যে তুমি তো রিভিউ দাও না, এটা রিভিউ দাও, রিভিউ দিলে আমার ভালো হবে। কারণ অনেকে মনে করে কি রিভিউ দিলে আমার কাজটা গিগে পাবলিক হয়ে যাবে এবং সবাই ওই গিগ থেকে দেখতে পারবে আমার কাজটা, আমার আইডিয়াটা চুরি হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে অনেকে মনে করে যে আমি এখন রিভিউ দিতে যাব, দিলে আমি যদি কোনো ক্লায়েন্টকে রিভিউ দেই, আমার প্রোফাইলে যেরকম শো করে ক্লায়েন্টের প্রোফাইলেও শো করে। তো ক্লায়েন্টের প্রোফাইলে শো করলে কি হবে, তখন কিন্তু দেখা যায় যে এই ক্লায়েন্টটা এর সাথে কাজ করছে। সাপোজ আপনার সাথে আমি একটা কাজ করতেছি, এটা খারাপ কিছু হয়ে গেছে, ক্লায়েন্ট আমার 4 স্টার দিছে, আমি ক্লায়েন্টের 2 স্টার দিছি, তাহলে কিন্তু এই ক্লায়েন্টের জন্য এটা খারাপ। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্লায়েন্ট থাকে যারা কাউকেই কোনো রিভিউ দেয় না। যখন আপনি কাউকেই কোনো রিভিউ না দিবেন, তখন দেখা যায় না যে আসলে আপনি নতুন ক্লায়েন্ট নাকি পুরোনো ক্লায়েন্ট, যদিও এখন সেলার প্লাসের মাধ্যমে দেখা যায়, বাট সেটা সাময়িক। তো এখান থেকে এরকম ভাবে আর কি আপনারা চাইতে পারেন রিভিউ বিষয়টা বলতে পারেন, বাট কখনো উল্লেখ করবেন না যে রিভিউ দেওয়া বা পজিটিভ বা নেগেটিভ কোনো কিছু। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর একটা বিষয় নিয়ে একটু কথা বলি, এটা হচ্ছে যখন আপনারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করবেন, আপনাদের সব থেকে বেশি যে সমস্যাটা ফেস করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন স্ক্যামের শিকার হবেন আপনারা। অর্থাৎ আপনি যখন ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতেছেন বা আপনি যখন ফ্রিল্যান্সারে বিশেষ করে এগুলো বেশি হয়, বা আপওয়ার্কে বা ফাইবারেও হয়, এটা যখন আপনি কাজ করতেছেন নতুন সেলার মাত্র গিগ দিছেন, দেখবেন এক ধরনের মানুষ আপনাকে এসে নক দিবে যারা আপনাকে বলবে যে হ্যাঁ তোমার এটা ভালো লাগছে, তুমি আমার সাথে কাজ করতে চাইলে টেলিগ্রামে মেসেজ দাও, হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। আপনি মেসেজ দিবেন, সেখানে যায় দেখবেন তারা বলবে যে হ্যাঁ তোমার একটা কাজ দিব, খুবই একটা সহজ কাজ দিবে আপনাকে, কিন্তু তার জন্য পেমেন্ট অনেক বেশি। সাপোজ একটা পেজ টাইপ করে দিলে $200, দুইটা পেজ টাইপ করলে $500, এরকম একটা অফার দিবে। কিন্তু এই কাজটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে একটা মনে করেন যে $300 একটা ডিপোজিট করতে হবে। $300 একটা ডিপোজিট আমাদের সাথে করলে আমরা তোমার কাজটা দিব, সেই কাজ থেকে তুমি প্রায় $4,000 থেকে $5,000 ইনকাম করতে পারবা। তো এগুলো সব হচ্ছে স্ক্যাম। শোনেন, যখন আপনাকে কেউ ফাইবারে মেসেজ করবে, ফাইবারের যারা রিয়েল ক্লায়েন্ট, যারা অরিজিনাল ক্লায়েন্ট, তারা যারা জানে যে ফাইবারের মাধ্যমে কাজ করা যায়, তারা আপনাকে কেন বাইরে নিয়ে আসতে চেষ্টা করবে? আপনার হয়তো মনে হতে পারে যে ফাইবারে যে ফি কাটে সেই জন্য, ফাইবার ফি ক্লায়েন্টের জন্য কিন্তু 20% কাটে না। অর্থাৎ $100 একটা জব পোস্ট করতে করতে হইলে, মানে $100 একটা জব হইলে আমাদের যেরকম 20% কেটে নেয়, একজন ক্লায়েন্টের কিন্তু 20% কাটে না। একজন ক্লায়েন্টের থেকে $2 বা $3 চার্জ কাটে। তো তখন কি হচ্ছে, একজন ক্লায়েন্ট যে $100 স্পেন্ড করতে পারতেছে, সে কি আর $3 দিতে পারবে না?
পারবে। এবং এখানে ক্লায়েন্টের সুবিধা কি হচ্ছে, যদি বাই চান্স আপনি তার সাথে কোনো বিট্রে করেন, তার কাজটা না করে দেন, কোনো স্ক্যাম করেন, তাহলে কিন্তু ফাইবার থেকে সে টাকাটা ব্যাক পাবে। বাট যখন সে ওয়ান টু ওয়ান আপনার সাথে কাজ করবে, যেমন একজন ক্লায়েন্ট আপনার টাকা মেরে দিতে পারে, আপনি কাজ করে দিয়েছেন, সে টাকা না দিয়ে চলে গেল, সেম ভাবে একজন ফ্রিল্যান্সারও কিন্তু ক্লায়েন্টের সাথে এরকম করতে পারে। হয়তো সে আপনাকে টাকা দেয় না, কিন্তু আপনি তাকে এক সপ্তাহ ধরে ঘোরালেন যে হ্যাঁ তোমার কাজটা করতেছি করতেছি করবো করবো, এভাবে এক সপ্তাহ ঘোরালেন, এক সপ্তাহ পরে যে দেখলেন যে যা করছেন তা আসলে তার সাথে যাচ্ছে না, তাহলে কিন্তু তার শুধু তার টাকার লস হয়েছে বিষয়টা এরকম না, তার কিন্তু সময়ের লস হয়েছে। তো এটা কিন্তু ক্লায়েন্টের জন্য সব থেকে বেশি জরুরি। হতে পারে তার অফিসে একটা মিটিং রয়েছে সামনের শুক্রবারে, সেই জন্য একটা প্রেজেন্টেশন ডিজাইন করতে হবে, আপনাকে দিল, আপনি তাকে বৃহস্পতিবার পর্যন্ত ঘুরাইলেন যে হ্যাঁ আমি করতেছি করে দিব করতেছি করে দিব, এরপরে বৃহস্পতিবার দিন আপনি এমন একটা ডিজাইন তাকে জমা দিলেন যা আসলে চলবে না, তখন সে ওই একদিনের মধ্যে কোথায় যাবে? তার কালকে সকালে অফিসে মিটিং আছে, তাহলে সে এই একদিনের মধ্যে এক রাতের মধ্যে কার কাছ থেকে ডিজাইনটা করে নিবে? তো এই জন্য যারা রিয়েল ক্লায়েন্ট তারা কখনোই চাইবে না যে আপনি ফাইবারের বাইরে এসে তাদের সাথে কাজ করেন। ফলে যারা আপনাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে মেসেজ দিতে বলবে, এরা সবাই হচ্ছে স্ক্যামার, এদেরকে ব্লক করে দিবেন। এবং সবসময় চেষ্টা করবেন কোনো ক্লায়েন্টকেই বাইরে আনার দরকার নেই। যার সাথে আপনার বাইরে পরিচয় তার সাথে আপনি বাইরে কাজ করেন, কোনো সমস্যা নেই। বাট যার সাথে আপনার মার্কেট প্লেসে পরিচয়, আপনি তার সাথে মার্কেট প্লেসেই কাজ করেন। এবং কখনোই চেষ্টা করবেন না কোনো ক্লায়েন্টকে বের করে আনার, কারণ একটা ক্লায়েন্ট যদি এটাকে খারাপভাবে নিয়ে, অবশ্যই এটা নেগেটিভ। যখন আপনি কোনো ক্লায়েন্টকে বলবেন যে তুমি আসো বাইরে কাজ করো, আমার বাইরে পেমেন্ট পাঠাও, ফাইবারে দেওয়ার দরকার নেই, এটাকে যে কেউ নেগেটিভ ধরবে। কারণ তারা হচ্ছে বাইরের দেশের লোক, তারা আমাদের মতো এত করাপ্ট না, বা আমাদের মতো এত মনে করেন যে স্ক্যামার টাইপের তারা না। তারা লিগাল ভাবে কাজ করতে চায়, তারা জানে যে আমি এইখানে টাকা দিলেই আমার কাজটা হয়ে যাবে, আমি কেন বাইরে যেয়ে ঝামেলা করতে যাব। তো যখন আপনি এরকম বলবেন, ওই ক্লায়েন্ট যদি রিপোর্ট করে, ওই একটা রিপোর্টে আপনার আইডি সাসপেন্ড হয়ে যাবে। এমনি নর্মালি আপনাকে অনেক অনেক রকম রিপোর্ট করতে পারে, সেসব রিপোর্টে খুব একটা কাজে আসে না, বা খুব একটা ক্ষতি আপনার নাও হতে পারে। বাট একজন ক্লায়েন্ট যদি আপনার নামে এই রিপোর্ট করে যে আমাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। এবং শুধুমাত্র এইটা করেই অনেকে আপনাকে ব্ল্যাকমেইল করবে, যে তারা আপনাকে প্রথমে বলবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আপনি হোয়াটসঅ্যাপে আসবেন, সে বলবে আপনি কে চিনতেছি না, তখন আপনি পরিচয় দিবেন আমি অমুক, ফাইবারে তোমার সাথে কথা হয়েছিল, এই স্ক্রিনশটটা তারা রেখে দিবে, দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করবে। এখন তুমি এই কাজগুলো যদি না করে দাও, তোমার কিন্তু এই স্ক্রিনশটটা আমি ফাইবার সাপোর্টে দেখাবো, এবং এটা ফাইবার সাপোর্টে দেখালে ফাইবার আপনাকে সাসপেন্ড করে দেবে, এখানে কিছু করার নাই। তো এইগুলোর থেকে একটু সাবধান থাকতে হবে যারা নতুন শুরু করতে চাচ্ছেন, আরো অনেক কিছু আপনাদেরকে বুঝতে হবে। তো আসলে আমি চাচ্ছিলাম না যে এই ভিডিওটা অনেক বড় করে করতে, কিন্তু আসলে একটু বড় করতে হচ্ছে। আর একটা ছোট বিষয় নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে যে শুধু যে আপনি ফ্রিল্যান্সিং একটা ওয়েবসাইট যেমন ফাইবার বা আপওয়ার্কের উপর নির্ভর করবেন, বিষয়টা এরকম না। সবসময় চেষ্টা করবেন 2-3টা ইনকাম স্ট্রিম তৈরি করতে। যেমন আপনার কিছু ক্লায়েন্ট আপনি বাইরে খোঁজার চেষ্টা করবেন। এখন বাইরে আপনি কোথায় ক্লায়েন্ট পাবেন? মনে করেন যে আপনি আপনার পোর্টফোলিও সাইট থেকে ক্লায়েন্ট পাইতে পারেন, যে না ঠিক আছে আমি যে কাজগুলো বিহ্যান্সে শেয়ার করতেছি, এখান থেকে আপনি ক্লায়েন্ট পাবেন। এরপরে দেখা যাচ্ছে আপনার কাজগুলোকে আপনি ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। এখন টিকটক আছে, আপনি চাইলে কিন্তু আপনার কাজের ভিডিও করে টিকটকে শেয়ার করতে পারেন, সেখান থেকে আপনি ক্লায়েন্ট পাবেন। তো এই যে ক্লায়েন্টগুলো পাবেন, এদের সাথে আপনি বাইরে কাজ করেন, কোনো সমস্যা নাই, এদেরকে মার্কেট প্লেসে নেওয়ার প্রয়োজন নাই। এদের সাথে বাইরে কাজ করবেন, তাহলে দেখবেন যে মার্কেট প্লেসে যদি কোনো সমস্যা হয়েও যায়, আপনার বাইরে কিছু ক্লায়েন্ট থাকবে। এই বিষয়ে আমি আরেকটা আলাদা ভিডিও বানাবো যে ক্লায়েন্ট হান্টিং কীভাবে করতে হয়। তো এটা আমি আর বেশি লং করতেছি না। আপনাদের যদি কোথাও কোনো জায়গা বুঝতে সমস্যা থেকে থাকে, এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, যদি কারো কিছু জানার থেকে থাকে, আমাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি কোনো সাজেশন থাকে যে এমন কোনো কিছু যেটা আমি মিস করে গেছি, যেটা এখানে অ্যাড থাকতে হইতো, তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করবেন। যারা নতুন আছে তাদের এখানে অনেক হেল্প হবে আশা করতেছি। তো যাই হোক আর কি, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।